আগামীকাল থেকে সারা দেশে টানা বৃষ্টির পূর্বাভাস, অতিরিক্ত বজ্রপাতের আশঙ্কা। জুনের মধ্যে এসপিএম প্রকল্প বিপিসির কাছে হস্তান্তর, জ্বালানি সরবরাহে গতি ফেরার প্রত্যাশা। এবং 11 বছরেও শেষ হয়নি হেফাজতের তাণ্ডব, মামলার তদন্ত স্থবির হয়ে আছে কার্যক্রম। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে, সাথে আছে আমি রোমান আমিন। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। আগামীকাল থেকে সারা দেশে টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস, সেই সাথে বজ্রপাতের সতর্কতাও দিয়েছে আবহাওয়া অফিস। মানিক শিকদারের রিপোর্ট। ৭৬ বছরের রেকর্ড ভেঙে এপ্রিলের প্রথম দিন থেকে শুরু হওয়া তাপপ্রবাহে অতিষ্ঠ সাধারণ মানুষ। গত কয়েকদিন সিলেট, চট্টগ্রাম, ঢাকাসহ দেশের কিছু কিছু এলাকায় বৃষ্টি হলেও বেশিরভাগ অঞ্চলে এখনও স্বস্তি ফেরেনি। আগামী ৪৮ ঘণ্টায় দ্রুত বদলাবে আবহাওয়ার চিত্র। সিলেট, চট্টগ্রামের মতো সারা দেশে মেঘের বিস্তার লাভ করবে। এরপর সপ্তাহব্যাপী দেশজুড়ে টানা বৃষ্টির সম্ভাবনা দেখছে আবহাওয়া অফিস। দীর্ঘ ব্যক্তিকালের যে তাপপ্রবাহ ৬ তারিখ থেকে তা অবসান হতে যাচ্ছে এবং আজকের ভোররাত থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে সিলেট এবং চট্টগ্রাম এবং ঢাকার মধ্য অঞ্চলে শুরু হবে এবং ক্রমান্বয়ে বিস্তার লাভ করে আগামীকাল থেকে 11 তারিখ পর্যন্ত প্রায় প্রত্যেক দিনই আমাদের এই অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বাতাস ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে। বৃষ্টিতে স্বস্তি ফিরলেও অতিরিক্ত বজ্রপাতের আশঙ্কা করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। এই বজ্রপাতজনিত প্রাণহানির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ৬ তারিখ থেকে বিশেষ করে 11 তারিখ পর্যন্ত বজ্রমেঘের তাণ্ডবতা বেড়ে যাবে। এদিকে বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে আগামী দুদিন গরমের অনুভূতি বেশি হতে পারে। সেই দিকে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। জুনের মধ্যেই সিঙ্গেল পয়েন্ট মুরিং এসপিএম প্রকল্পটি বিপিসির কাছে হস্তান্তর করবে বাস্তবায়নকারী কর্তৃপক্ষ। এতে দ্রুত সময়ে জ্বালানি তেল খালাস করা সম্ভব হবে, পাশাপাশি শক্তিশালী হবে সরবরাহ ব্যবস্থাও। এসপিএম এর সক্ষমতা ও পরিধি বাড়াতে কাজ চলছে বলে জানিয়েছেন বিপিসি চেয়ারম্যান। গুরুত্ব বাড়ছে স্টার রিফাইনারির দ্বিতীয় ইউনিট বাস্তবায়নেরও। তৌহিদুর রহমানের রিপোর্ট। গভীর সমুদ্র থেকে জ্বালানি তেল খালাসে আসছে যুগান্তকারী পরিবর্তন। এখন যে পরিমাণ তেল খালাসে 12 দিন লাগে, একই পরিমাণ তেল সিঙ্গেল পয়েন্ট মোরিং বা এসপিএমে খালাস হবে মাত্র 48 ঘণ্টায়। ইতিমধ্যে স্থল থেকে গভীর সমুদ্র পর্যন্ত 15 কিলোমিটার দীর্ঘ পাইপলাইন স্থাপন করা হয়েছে। এছাড়া কক্সবাজারের মহেশখালীতে নির্মিত পাম্প স্টেশন অ্যান্ড ট্যাঙ্ক ফার্মের সব প্রস্তুতিও সম্পন্ন। সাগর থেকে পরিশোধিত এবং অপরিশোধিত তেল মহেশখালী থেকে পাইপলাইনে আনোয়ারা কর্ণফুলী নদীর তীরে অবস্থিত ইস্টার্ন রিফাইনারিতে পৌঁছেছে। লস যে আঙ্গিকে হয় সেটি থেকে আমাদের এই যে মডার্ন যে এসপিএম ফ্যাসিলিটিস, যেটি মেইনলি আমাদের ক্লোজ সার্কেলে বা সার্কিটের মধ্যে তেল পরিবহন হবে, তো এই বাধাগুলা বা এই অসুবিধাগুলা দূর হয়ে যাবে। এসপিএম এর মাধ্যমে প্রতি বছর 90 লাখ টন তেল আনলোড করা যাবে। মহেশখালীর প্রতিটি 60,000 কিলোমিটার ধারণ ক্ষমতার 3টি ট্যাঙ্ক অপরিশোধিত তেল এবং প্রতিটি 36,000 কিলোমিটার ধারণ ক্ষমতার আরও 3টি ট্যাঙ্ক ডিজেল সংরক্ষণ করবে। ইয়ারলি আমাদের 2 লক্ষ মেট্রিক টনের কিন্তু মজুদ ক্ষমতা আমরা এই প্রজেক্টের মাধ্যমে বাড়াতে পারলাম। আপনারা দেখবেন যে আমাদের পিছনে 3টা বড় ক্রুড অয়েল ট্যাঙ্ক এবং আরও 3টা ডিজেল অয়েল ট্যাঙ্ক। তো এই যে জ্বালানি ব্যাকআপ, নিরাপত্তা, এফিসিয়েন্সি বাড়ানো, ফুল ক্যাপাসিটিতে আমরা চালাই, এটা ভ্যারি করে কারণ অয়েল প্রাইসিং ফ্রেইটের সাথে রিলেটেড। তো আমাদের একটি পাককলন যেটা ছিল যে ফুল করলে বাৎসরিক গ্রস প্রায় 800 কোটি টাকার মতো আমাদের একটা সাশ্রয়ের বিষয় আছে। সংশ্লিষ্টরা বলছেন প্রকল্পটির মাধ্যমে জ্বালানি মজুদের সক্ষমতা বাড়বে, সরবরাহ ব্যবস্থাও হবে শক্তিশালী। এক্ষেত্রে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট দ্রুত বাস্তবায়ন হওয়া জরুরি বলছেন তারা। যেহেতু আমাদের 15 লক্ষ মেট্রিক টন এক্সিস্টিং, তার বাইরে তো আনার সুযোগ থাকবে না। তারপরে যদি আমাদের কোনো কারণে আপৎকালীন স্টোর করার জন্য লাগে, সেটা কিন্তু আমরা এনে দিতে পারবো, কিন্তু প্রসেস ক্ষমতাটা আমাদের বাড়াতে হবে ইয়ারলি ইউনিটের মাধ্যমে। আমরা আশা করছি এই প্রজেক্টটা দ্রুত শুরু হয়ে যাবে।
সামগ্রিকভাবে এই প্রকল্পের মাধ্যমে জ্বালানি সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার, জানালেন পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান। ERL2 এর একটা প্রকল্প আমরা অলরেডি এটার ফিজিবিলিটি স্টাডি হয়েছে এবং এটা চলমান আছে। পাশাপাশি এই পরিশোধনের ক্ষমতা বৃদ্ধি করার জন্য আরেকটি জয়েন্ট ভেঞ্চার এফোর্টও মানে আলোচনায় চলছে। সো আমরা চাইবো যে যত তাড়াতাড়ি পারা যায় ERL-কে সক্ষমতা বৃদ্ধি করা যে কোনো ক্যাপাসিটিতে। SPM প্রকল্পকে বাণিজ্যিকভাবে অপারেশনে আনতে শীঘ্রই একটি চুক্তি হবে বলেও আশা করেন তিনি। বাণিজ্যিকভাবে কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুত SPM কর্তৃপক্ষ। আর এক্ষেত্রে ইস্টার্ন রিফাইনারি 2 ইউনিট যদি পুরোপুরি বাস্তবায়ন হয়, সেই ক্ষেত্রে SPM বাণিজ্যিকভাবে পুরোপুরি সফল হবে বলছেন কর্তৃপক্ষ। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, মহেশখালী, কক্সবাজার। আজ 5 মে 2013 সালের এদিনে হেফাজতে ইসলামের ব্যানারে সরকার উৎখাতের জন্য ব্যাপক জমায়েত হয়েছিল মতিঝিলের শাপলা চত্বরে। সব আইন কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাজধানী দখলে পায় তারাই সেদিন মানুষ মেরে ও ব্যাপক ভাঙচুর, লুটপাট ও সংযোগ সহ তাণ্ডব চালিয়েছিল হেফাজতের কর্মীরা। পরে মধ্যরাতে পুলিশ, র্যাব, বিজেপির যৌথ অভিযানে তারা চলে যেতে বাধ্য হয়। সাইদুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। কোরআন সুন্নাহ বিরোধী সব আইন বাতিল সহ 13 দফা দাবিতে জমায়েত ঘটিয়েছিল হেফাজতে ইসলাম। অরাজনৈতিক ব্যানার হলেও বিএনপি, জামাত সহ ধর্মভিত্তিক দলগুলোর প্রত্যক্ষ সহযোগিতায় এদিন নারকীয় তাণ্ডবে মেতে উঠেছিল তারা। দিনভর রাজধানীতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় হেফাজত ও তাদের দোসররা। বিশেষ করে পল্টন, ফকিরাপুল, প্রেস ক্লাব, কাকরাইল সহ আশপাশ এলাকা হয়ে ওঠে বিভীষিকাময়। জানমাল রক্ষায় ওই দিন মধ্যরাতে যৌথ অভিযানে নামে পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা। প্রায় ঘণ্টাব্যাপী অভিযানে পিছু হটে হেফাজত। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী 2013 সালের 5 মে রাজধানী সহ বিভিন্ন স্থানে হেফাজতের 22 কর্মী সহ 39 জন নিহত হয়েছিল। ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন স্থানে নাশকতার দায়ে 83টি মামলা হয়। তবে অধিকাংশ মামলার তদন্ত এখনো শেষ হয়নি। মামলাটা এখন এই পর্যায়ে আছে যে সাক্ষীর পর্যায়ে আছে মামলাগুলি, আর কিছু মামলা তো এখনো তদন্তই শেষ হয়নি। তো এখন যেই মামলাগুলি মানে যাদের বিরুদ্ধে মামলাটা হয়েছে, অনেকে গ্রেপ্তার হয়েছিল, তারা জামিনও আছে। তা আমরা চেষ্টা করবো যে এই মামলাগুলি এখন পেন্ডিং আছে, বিচারের জন্য আছে, এই মামলাগুলি দ্রুত সাক্ষী এনে মামলাগুলি শেষ করব। এসব মামলায় 3416 জনের নাম উল্লেখ সহ 84,976 জনকে আসামি করা হয়েছিল। 11 বছর পেরিয়ে বর্তমানে মামলাগুলোর কার্যক্রম প্রায় একেবারেই স্থবির। এই মামলা এখনো কোনো তদন্ত শেষ করে নাই। তা আমি বলবো যে সেই মামলাগুলি দ্রুত তদন্ত শেষ করে আদালতে রিপোর্ট দেওয়া। 83 মামলার মধ্যে যেগুলোর চার্জশিট দেওয়া হয়েছে সেগুলো দ্রুত নিষ্পত্তির কথাও জানালেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। যদি এরকম কোনো প্রমাণ না পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে ফাইনাল রিপোর্ট দিবে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদ এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছে। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। উপজেলা নির্বাচনে প্রথম ধাপের ভোট গ্রহণ 8 মে। শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। আবার আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। বাগেরহাটের পূর্ব বন বিভাগে চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় আগুনে জ্বলছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন। সকাল থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। সঙ্গে যুক্ত হয়েছে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার সহ নৌবাহিনীর সদস্যরা। শনিবার দুপুরে পূর্ব সুন্দরবনের আমরবুনিয়া ফরেস্ট ক্যাম্পের ড্রেনের সিলা এলাকায় ফাঁড়ির কাছে আগুনের সূত্রপাত হয়। এরই মধ্যে অন্তত 2 কিলোমিটার জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। শুরুতে স্থানীয়দের সাথে নিয়ে বন বিভাগের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আসলেও রাতে দুর্গম বনে কাজ শুরু করতে পারেনি। তবে আগুন এখনো ব্যাপকভাবে ছড়াতে পারেনি বলে জানিয়েছেন বন কর্মকর্তা। দর্শক, এই মুহূর্তে সুন্দরবনের আগুনের আরো খবর জানাচ্ছেন বাগেরহাট প্রতিনিধি মইনুল ইসলাম। এই আগুন নিবানোর জন্য সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফায়ার সার্ভিস, নৌবাহিনী এবং বিমান বাহিনী একটা হেলিকপ্টারে এই আগুন নেভানোর চেষ্টার কাজে, নির্মমের কাজে লেগে আছেন। আমি আপনাদেরকে জানিয়ে রাখি, যেহেতু এই সুন্দরবনে পার হওয়ার জন্য একটি খাল এখানে রয়েছে,
যে খালটি জোয়ার ভাটার সাথে এইটার সাথে একটি সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক জোয়ার না হলে কোনোভাবেই এই ইনস্ট্রুমেন্ট পার করা যাচ্ছে না। ফায়ার সার্ভিস, নৌবাহিনী, বিমান বাহিনী সবাই আমরা অপেক্ষা করতেছি কখন এই ওপারে যে আগুন নিরূপণের কাজ শুরু করবে। এখানে আমরা যিনি বন বিভাগীয় পূর্ব বিভাগীয় কর্মকর্তা আছে তার সাথে কথা বলেছি। ফায়ার সার্ভিসের যিনি ডিডি আছেন উপপরিচালক, তার সাথে আমরা কথা বলেছি। তিনি বলেছেন আমরা 3টা ইউনিটই এখানে কাজে এখন সংযুক্ত হয়েছি, আমরা যত দ্রুত পারি এই কাজটা শুরু করব। ষষ্ঠ উপজেলা নির্বাচনে প্রথম ধাপের ভোট গ্রহণ 8 মে। এখন শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা ভোটারদের মন জয়েও দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। 152 উপজেলার মধ্যে 22টিতে ভোট হবে ইভিএম এ। গোপালগঞ্জ ও যশোর প্রতিনিধির সহায়তায় আরো জানাচ্ছেন সমর ইসলাম। একদিকে তাপপ্রবাহ, অন্যদিকে বোরো ধান কাটার মৌসুম। এরই মধ্যে চলছে উপজেলা নির্বাচনের প্রচারণা। গরমের মধ্যে গোপালগঞ্জে প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি। কেউ দিচ্ছেন স্মার্ট বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি, কেউ বা দিচ্ছেন কর্মসংস্থান সৃষ্টির আশ্বাস। জননেত্রীর কাছ থেকে এই স্পেশাল বরাদ্দগুলো এনে এই প্রকল্পগুলো গোপালগঞ্জে বাস্তবায়ন করতে পারবো। 2টা মিল কারখানা হলে আমি যুবক এবং যুবতী যত আছে বেকার ছেলেরা বেকার সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ, আমি সেটা করে দেব। তবে ভোটাররা বলছেন যোগ্য দেখে তারা প্রার্থী নির্বাচন করবেন। নির্বাচিত হওয়ার পরে আমাদেরকে আর খোঁজ নেবে না এমন একজনকে কখনোই সিলেক্ট করব না। এমন একটা যোগ্য প্রার্থীকে আমরা ভোট দিতে চাই যে আমার এবং সমাজের সুন্দরভাবে কাজ করবে। জেলায় প্রথম ধাপে 3 উপজেলায় নির্বাচন হবে। সুষ্ঠুভাবে ভোট গ্রহণের সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান রিটার্নিং অফিসার। 8 মে আমরা একটা বেটার ইলেকশন এই জেলা আমরা এই 3টি উপজেলা আমি উপহার দিতে পারবো। এদিকে যশোরের মনিরামপুর ও কেশবপুর উপজেলাতেও চলছে প্রচারণা। প্রার্থীরা গরম উপেক্ষা করে যাচ্ছেন ভোটারদের বাড়ি, দিচ্ছেন প্রতিশ্রুতিও। তরুণ প্রজন্ম বা নতুন প্রজন্ম যারা, তারা সবসময় নতুন প্রজন্মকে বেছে নিতে চায়। প্রত্যেকটা সেক্টরে পরিবর্তন চাচ্ছে। আশা করি বিপুল ভোটের মাধ্যমে আমি বিজয় লাভ করব। নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী 3 জন, ভাইস চেয়ারম্যান 4 ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 6 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমার গ্রামের সমস্ত জায়গায় ভালো একটা প্রভাব আছে। সকল শ্রেণীর মানুষ, সকল পেশাদার মানুষ আমাকে সাদরে গ্রহণ করতে। ভোটাররা যোগ্য প্রার্থীকে বেছে নেবেন বলে জানান। সত্যর পথে কাজ করবে, আমরা চাই যে তাকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব। আমরা এখন নতুন মুখ চাই, এটা আমাদের আশাবাদী। নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। আমি আশা করছি আমাদের যশোর জেলার যে প্রথম ধাপের নির্বাচন এটি অত্যন্ত সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। সমর ইসলাম, 21 টেলিভিশন। সেনাবাহিনীর উন্নয়ন অগ্রযাত্রায় ও আধুনিকায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের লাদুরচরে আস্থা ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। সেনাপ্রধান বলেন, যে কোনো ব্যবসায় লাভের পাশাপাশি দেশ এবং মানুষের কল্যাণে ব্যবসায়ীদের দায়িত্ব রয়েছে। দেশ সবার আগে, এই কথাটা সবাইকে মনে রাখারও আহ্বান জানান সেনাপ্রধান। এর আগে রিলায়েন্স ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আস্থা প্যাক লিমিটেড এবং আস্থা স্টার্চ অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্বোধন করেন সেনাপ্রধান। রাজীবপুরের চরে চরে থানা এখন ঘরে ঘরে, এই স্লোগানে ব্রহ্মপুত্রের প্রত্যন্ত চরে গিয়ে আইনি সেবা দিচ্ছে পুলিশ। সপ্তাহে একদিন কুড়িগ্রামের রাজীবপুর থানার সব কাজ নিয়ে কোদালকাঠি ইউনিয়ন পরিষদে হাজির হচ্ছেন ওসি, এসআই এবং কনস্টেবলরা। গোড়দোড়ায় আইন সহায়তা পাচ্ছেন চরবাসী, হচ্ছে আইন শৃঙ্খলার উন্নতিও। কুড়িগ্রাম প্রতিনিধি আতার রহমান বিপ্লবের তথ্য ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার ব্রহ্মপুত্রের দুর্গম চর কোদালকাঠি ইউনিয়নের 29টি গ্রামে যোগাযোগ আর নদী বিচ্ছিন্নতায় বসবাস 45,000 মানুষের। আইনি সেবা পেতে প্রায় 15 কিলোমিটার হেঁটে রাজীবপুর থানায় যেতে হতো তাদের। বিড়ম্বনায় থানামুখী হতেন না অনেকে। এমন বাস্তবতায় পুরো থানাটিকেই প্রতি শনিবার নদী বিচ্ছিন্ন কোদালকাঠি ইউনিয়ন পরিষদ চত্বরে নিয়ে যাচ্ছেন ওসি আশিকুর রহমান। বাড়ির পাশেই সব ধরনের পুলিশি সেবা পেয়ে খুশি চরবাসী।
গাজীপুর যাওয়া লাগে না, এখানে সবকিছু হচ্ছে। মানে আসার কারণে মানুষ মেলা দূরে জানা গেলে বাড়ির কাছে আছে। এরই মধ্যে উন্নতি হতে শুরু করেছে আইন শৃঙ্খলা পরিস্থিতির। ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে দ্রুত নিষ্পত্তি হচ্ছে ছোট ছোট আইনি জটিলতারও। প্রতি সপ্তাহের শনিবারে কোদালকাঠিতে একটা থানার সমস্ত কার্যক্রম এখানে পরিচালনা করতেছেন। এতে আমার এলাকার লোকজনের সুবিধা হচ্ছে এবং সাধারণ মানুষগুলো দুর্ভোগ থেকে লাঘব পাচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এমন উদ্যোগ পুলিশের। জনগণগুলোকে কষ্ট করে থানায় যেতে হচ্ছে না, থানাটাই তাদের কাছে এসেছে। এটা আমি আমার লেভেল থেকে চিন্তা করেছি যে একটা সেবার নতুন মাত্রা কোদালকাঠি জনগণের জন্য উন্মোচন করা যায় কিনা, এবং এটা ইনশাল্লাহ কন্টিনিউ থাকবে এবং সোফার পাবলিক রেসপন্স ভালো, জনগণের থেকে উপকৃত হচ্ছে। স্মার্ট বাংলাদেশ গড়তে আইনের শাসন প্রতিষ্ঠার এই কার্যক্রম সব চরেই বিস্তৃত করতে সহায়তা করবেন জনপ্রতিনিধি। গিয়ে গিয়ে ঘরে ঘরে মানুষের সমস্যা শুনতেছে এবং সমাধান করে যাচ্ছে। এই যে পুলিশ যে মানুষের অকৃত্রিম বন্ধু, এটা তারই বহিঃপ্রকাশ, এটা একটা নমুনা। আশা করি রাজীবপুরের পুলিশ আরও যুগোপযোগী, আরও ভালোভাবে সেবা দেবে, সেবাগুলোকে মানুষের দূর করে নেওয়া। দুর্ভোগ ছাড়া এ ধরনের আইনি সেবা পেতে চান জেলার 16 নদ নদীর সব চরাঞ্চলবাসীও। মাসুম আলিসা, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সংবাদ শিরোনামগুলো আরও একবার। আগামীকাল থেকে সারা দেশে টানা বৃষ্টির পূর্বাভাস, অতিরিক্ত বজ্রপাতের আশঙ্কা। জুনের মধ্যে এসপিএম প্রকল্প বিপিসির কাছে হস্তান্তর, জ্বালানি সরবরাহে গতি ফেরার প্রত্যাশা। এবং 11 বছরে শেষ হয়নি হেফাজতে তাণ্ডব মামলার তদন্ত, স্থবির হয়ে আছে কার্যক্রম। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।